কিছু কিছু ফিলিংস কখনো আমাদের জীবনে খুব চুপচাপভাবে ঢুকে পড়ে, ছোঁয়া যায় না, অথচ গভীর। কেউ কেউ ঠিক এমনই হয়। তাদের সঙ্গে কোনো প্রমিসের প্রয়োজন পড়ে না, থাকে না কোনো যুক্তির বাঁধন। আমরা অজান্তেই অপেক্ষা করি তাদের একটা বার্তার, একটা ডাকের, কিংবা নিজের নামটা তাদের গলায় একবার শোনার জন্য। আর সেই মানুষটাকে নিজের মতো করে একটা নাম দিতে ইচ্ছে করে, যে নামে আর কেউ তাকে ডাকবে না। আজকের গল্প স্নেহা সাঁতরার কলমে কি নামে ডেকে বলবো তোমাকে। বিকেলের নীল আকাশ, একদিকের আকাশটা লাল হয়ে গেছে, পরন্ত বিকেলের সূর্যালোক দেখা যাচ্ছে। ওই শুষ্ক গাছগুলোই নতুন পাতা এসেছে, কোকিলের কণ্ঠ শোনা যাচ্ছে। শীতের অবসান ঘটিয়ে বসন্তের যে আগমন ঘটতে চলেছে তা প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে। ইমন জানালার ধারে রাখা পড়ার টেবিলে বসে এই মনোরম পরিবেশটা উপভোগ করছিল। ডায়েরিটা নিয়ে বসেছিল কিছু লিখব বলে, কিন্তু আকাশের এত সুন্দর রূপ দেখে আর কোকিলের কণ্ঠস্বর শুনে লেখালেখি করতে ইচ্ছে করল না ইমনের। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল আকাশের দিকে। বাবা মায়ের একমাত্র মেয়ে ইমন, ভালো নাম ইপসিতা। ইমনের বাবা বেসরকারি ব্যাংকে চাকরি করে, মা হাউসওয়াইফ। তার বাড়ির সব থেকে বড় সদস্য হলো ঠাম্মি। তবে নাতনি আর ঠাকুমার সম্পর্ক বেশ ভালো, দুজনেই দুজনের বন্ধু। ইমনকে দেখতে একেবারে ও ঠাম্মির মতো হয়েছে। লম্বা, ফর্সা, মায়াবী ওই চোখ দুটোর দিকে তাকালে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যায়। হাসলে আবার গালে টোলও পড়ে। ঠাম্মি অল্প বয়সে নাকি এমনই দেখতে ছিল, সেটা ইমন শুনেছে। বিকেলের আকাশটা দু চোখ ভরে দেখছিল ইমন, আর তখনই ফোনটা বেজে ওঠে ওর। রিংটোনটা একটু বাজতেই বিরক্ত হয়ে ইমন ফোনটা তুলতে চায়। ফোনটা হাতে নিয়ে দেখে প্রিয়া ফোন করেছে। ফোনটা তুলতেই ওপাশ থেকে শোনা যায়, দরজাটা খোল। কোন দরজা? তোর বাড়ির সদর দরজাটা খোল। দরজা খুলবো কেন? আরে আমি তোর বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছি, কেউ দরজা খুলছে না। ও, ঠাম্মি মনে হয় বেলের সুইচটা অফ করে দিয়েছে ভুল করে। আমি এক্ষুনি আসছি। ইমন দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে গিয়ে দরজা খোলে। প্রিয়া এতটাই রেগেছিল যে দরজা খোলার সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে উপরে চলে আসে ইমনের ঘরে। একটা কথাও বলে না ইমনের সঙ্গে। ইমনও প্রিয়ার পিছু পিছু ঘরে যায়। প্রিয়া ইমনের ছোটবেলার বন্ধু, একসঙ্গেই খেলাধুলা করে বড় হয়েছে দুজনে। সময় পেলেই একে অপরের বাড়ি গিয়ে গল্প করে। দুজনকে প্রায় একই রকম দেখতে, পার্থক্য শুধু চুলে। ইমনের চুলটা কোঁকড়ানো, আর প্রিয়ার চুলটা সোজা, আবার ঠোঁটের উপরে তিলও আছে। ছোটবেলায় অনেকেই এদের দুই বোন ভেবে ভুল করত, তবে ছোট থেকে এখনো পর্যন্ত কেউ কাউকে ছাড়া এক পা চলে না। প্রিয়া সেই ছোট থেকে আসছে ইমনের বাড়ি, তাই কোথায় কি আছে তার একেবারে মুখস্থ। ইমনের ঘরটা দোতলার বারান্দার পাশের ঘর। ঘরের একপাশে খাট, আলমারি, ড্রেসিং টেবিল রাখা, আর জানালার পাশে আছে পড়ার জন্য চেয়ার টেবিল। ওখানে সাজানো রয়েছে অনেক গল্পের বই আর পড়ার বই। প্রিয়া ঘরে ঢুকে খাটে বই নিয়ে বসল। ইমন এক বোতল জল এনে প্রিয়াকে দেয়। নে, জল খা। আচ্ছা, বেলটা যদি অফ করেই রাখবি তাহলে এত খরচা করে লাগিয়েছিস কেন? কি আর বলি বলতো, জানিস তো ঠাম্মির বয়স হয়েছে, সব ভুলে যায়। বেলের সুইচটা কখন অফ করে দিয়েছে আমরা জানি না। প্রিয়া জল খেতে খেতে হঠাৎ দেখল টেবিলের উপর একটা ডায়েরি খোলা রয়েছে। জল খেয়ে বোতলটা রেখে খাট থেকে উঠে আসে টেবিলের দিকে আর বলে, তুই এখনো পড়াশুনো করছিস? হ্যাঁ রে, এই কটা দিন তো বন্ধ রাখতেই পারিস। আরে না না, ডায়েরিটা নিয়ে বসেছিলাম, তবে লেখা হয়নি, আর বসে বসে আকাশ দেখছিলাম। প্রিয়া ইমনের কথা শুনে ডায়েরিটা বন্ধ করে দিতে যায়। তখনই ইমন সেটা লক্ষ্য করে, তাই তাড়াতাড়ি এসে ডায়েরিটা বন্ধ করে বইয়ের তাকের উপর রেখে দেয়। প্রিয়ার সেটা একদমই ভালো লাগেনি, তাই বলল, কি এমন লেখা আছে তোর ডায়েরিতে যে আমাকেও দেখানো যাবে না? ইমন একদম পছন্দ করে না ও ডায়েরিতে কেউ হাত দিক বা পড়ুক, কিন্তু সেটা তো বলা যাবে না। আরে ওসব কিছু না, তোর থেকে কি লুকোবো বল? তুই যেন কি বলতে এসেছিলিস, বললি না তো? ও হ্যাঁ, ভালো কথা, আমি খুব দরকারি একটা কথা বলতে এসেছি। কি এমন কথা আছে যে ছুটে আসতে হলো? ফোনে বলা যেত না? আছে আছে, খুব দরকারি কথা। তোকে ফোনে বললে বুঝতে পারতিস না। বল, কি বলবি?
প্রিয়া দরজাটা বন্ধ করে ইমনের হাতটা ধরে খাটে এসে বসে। তারপর বলে, এই জানিস তো, রূপম বলছিল সরস্বতী পুজোর দিন সকালে ওর সাথে কলকাতায় ঘুরতে যেতে। হ্যাঁ, খারাপ কি বলেছে, যা ঘুরে আয়। তুই বুঝছিস না ব্যাপারটা, আমাকে তো বাড়ি থেকে একা একা যেতে দেবে না। তুই যদি সাথে যাস তাহলে। ইমন প্রিয়ার পুরো কথাটা শেষ করতে দিল না, তার আগেই বলে বসে, না রে, আমি যাব না তোদের সাথে। তোরা প্রেমিক প্রেমিকা ঘুরবি, আর আমি কাবাব মে হাড্ডি কেন হতে যাব? না রে বাবা না, তোকে হাড্ডি হতে হবে না। তোর জন্য প্ল্যান করে রেখেছি আমি। বাবা, আমার জন্য আবার প্ল্যান? তা কি প্ল্যান শুনি? অংশুদা রূপমের সাথে ঘুরতে যাবে বলেছে। আমি তো রূপমের সাথে যাচ্ছি, তুই যদি অংশুদার সাথে যাস তাহলে একসাথে ভালো করে ঘোরা যেত, এই আর কি। ওয়েট, অংশুদা তো 4 বছর হলো ব্যাঙ্গালোরে আছে পড়াশোনার জন্য। তাহলে অংশুদার কথা আসছে কোথা থেকে? তুই জানিস না, অংশুদা তো কাল ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেছে এখানে সরস্বতী পুজোটা কাটাবে বলে। ও, জানতাম না আমি। অংশু হলো ইমনের পাশের বাড়ির একটি ছেলে। ভালো নাম অংশুমান, সবাই তাকে ছোট করে অংশু বলে ডাকে। ইমন প্রিয়াদের থেকে বছর 2 বড়, রূপমদের বন্ধু। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর অংশু ব্যাঙ্গালোর চলে গিয়েছিল হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করতে। সেই যে গেল, তারপর থেকে কারোর সঙ্গে যোগাযোগ রাখেনি। অংশুর মা মাঝে মাঝে অংশুর কথা ইমনের মায়ের কাছে এসে বলতো। ওখান থেকেই ইমন অংশুর খবর জানতে পারত, কিন্তু কোনোদিনও সাহস করে অংশুর মায়ের থেকে অংশুর ফোন নাম্বারটা চাইতে পারেনি। কথা বলার জন্য সোশ্যাল মিডিয়াতেও খুঁজে পায়নি অংশুকে ইমন। কি রে, কি ভাবছিস? এই যাবি তো? না গেলে তুই ছাড়বি নাকি? ইমনের কথা প্রিয়ার কান পর্যন্ত পৌঁছে যায়, তাইও বলে, ছাড়বো নাই তো তোকে। প্লিজ 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 এবারের মতো উদ্ধার করে দে। নেক্সট টাইম তোকে আর বলবো না, প্রমিস। কিন্তু বাবা মাকে রাজি করব কি করে? ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু হ্যাঁ বল, বাকিটা আমি দেখে নিচ্ছি। কি করবি তুই? আরে কাকু কাকিমা অংশুদাকে খুব ভালোবাসে, তুই ওর সাথে ঘুরতে যাবি শুনলে না একদম বাধা দেবে না। আচ্ছা, যা ভালো বুঝিস কর। প্রিয়া আনন্দে ইমনকে জড়িয়ে ধরল, বলল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, হয়েছে। বল কি খাবি এখন? কিছু খাবো না, চল একবার প্যান্ডেল থেকে ঘুরে আসি। প্রিয়া ইমনের হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল। তবে ইমনও আর বাধা দেয়নি। প্রিয়া যেমন খুশি রূপমের সঙ্গে ঘুরতে যাবে বলে, ইমনও তেমনি খুশি 4 বছর পর অংশুদাকে দেখবে বলে। প্যান্ডেলে গিয়ে প্রিয়া আর ইমন প্রথমে ঠাকুর দেখে। তবে ইমনের মন যে চাইছিল অংশুদার সঙ্গে একবার দেখা করতে। এতগুলো বছর পর ঠিক কেমন দেখতে হয়েছে অংশুদাকে। কিছুক্ষণ পর ইমন দেখতে পায় ওই দূরে দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করছে অংশুদা। দেখতে আর আগের মতো নেই, মুখটা গোল থেকে একটু লম্বাটে হয়েছে, হাইটও একটু বেড়েছে বোধহয়। তবে এখন জিম করা বডি হয়েছে। ব্যাঙ্গালোর থেকে নিজেকে অনেকটাই পাল্টে ফেলেছে অংশুদা। তবে শুধু বাইরেটা পাল্টেছে নাকি মনটাও বদলে গেছে জানে না ইমন। ওই তো অংশুদা, চল একবার দেখা করে আসি, চল চল। প্রিয়ার কথায় সায় দিয়ে ইমন যাচ্ছিল অংশুদার কাছে, কিন্তু হঠাৎ দেখে একটা মেয়ে অংশুদার কাছে এসে হাতটা ধরে দাঁড়ায়। অংশুদাও মেয়েটার দিকে তাকিয়ে কি যেন বলতে থাকে। ইমন তা দেখে থমকে যায়। কি রে, দাঁড়িয়ে গেলি কেন? যাবি না? চল। না রে, মা কি একটা আনতে বলেছিল দোকান থেকে, একদম ভুলে গেছি। আমি যাই, মা না হলে বকবে। ও একটু পরে গেলে কাকিমা কিছু বলবে না, চল না। না রে, আমাকে এখনই যেতে হবে। ইমন আর প্রিয়ার উত্তরের অপেক্ষা করল না, ছুটে চলে গেল বাড়ি। বাড়ি গিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে খাটের উপরে গিয়ে শুয়ে পড়ে। মনে মনে ভাবে, অংশুদার পাশের মেয়েটা কি ওর গার্লফ্রেন্ড? না হলে ওরা ওরকমভাবে দাঁড়িয়ে কথা বলছিল কেন? চোখের জল মুছতে মুছতে ভাবে ওই হয়তো বোকা। ব্যাঙ্গালোরে থাকে অংশুদা, কত মেয়েদের সঙ্গে মেলামেশা করে, সেখানে একটা গার্লফ্রেন্ড থাকবে এটা আবার বড় ব্যাপার কি? কিন্তু ও যে এখন অংশুদার জন্য অপেক্ষা করছে, তবে সেটা কি ওর ভুল? অনবরত চোখ দিয়ে জল পড়ে বিছানার চাদরের কিছুটা ভিজে যায়। ইমনও মনে মনে অংশুর সম্পর্কে অনেক কিছু কল্পনা করে ফেলে। ইমনদের পাড়ায় সরস্বতী পুজো খুব বড় করে হয়।
প্রায় 4 দিন ধরে অনুষ্ঠান হয়, নাচের কম্পিটিশনও হয় একদিন, বাকি 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার বাইরে থেকে সিঙ্গারও আসে গান গাইতে। আজ নাচের কম্পিটিশন আছে। প্রিয়া ইমনকে বেরোতে বললে শরীরটা ভালো নেই বলে অজুহাত দিয়ে দেয় ইমন প্রিয়াকে। তারপর আর প্রিয়াও জোর করতে পারেনি ইমনকে। কিন্তু সরস্বতী পুজোর আগের দিন প্রিয়া ইমনের আর কোনো কথা শোনে না। জামা পরে একেবারে হাজির হয় ইমনের বাড়ি। তারপর ইমন বাধ্য হয়ে প্রিয়ার সঙ্গে সেজেগুজে বেরোয়। আজ একটা নাট্যদল এসেছিল নাটক করতে, সেটাই দুজন মিলে দেখতে গেল পাড়ায়। কিছুক্ষণ পর ইমনের আর মন টেকে না ওখানে, তাই বাড়ি যাবে বলে ইমনের সঙ্গে সঙ্গে প্রিয়াও বাড়ি চলে আসছিল। তখনই প্রিয়া জিজ্ঞাসা করে, কিরে, বাড়িতে বলেছিস কাল কলকাতায় যাবি? না, এখনো বলা হয়নি। জানি না বাবা মা কি বলবে। আরে রাজি হয়ে যাবে। অংশুদার কথাটা বলবি যে ও যাচ্ছে, তাহলে দেখবি নিশ্চয়ই ছেড়ে দেবে। হ্যাঁ, তাই বলবো। এই শোন, তোকে কিন্তু যেতেই হবে, না হলে। যাব যখন বলেছি তখন যাব, চিন্তা করিস না। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলে আসে ইমন আর প্রিয়া। ইমনের বাড়িটা আগে, তার কয়েকটা বাড়ির পর প্রিয়ার বাড়ি। ঠিক আছে, বাড়িতে কি কথা হলো জানাবি কিন্তু। বাড়িতে গিয়ে প্রথম বাবাকে বলল ইমন, বাবা, আমি কাল কলকাতায় ঘুরতে যাব। না 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 না, অত দূরে যেতে হবে না, পাড়ায় পুজো হবে, ওখানেই থাকিস। তা যাবিটা কাদের সঙ্গে শুনি? প্রিয়ার আমাদের কয়েকটা বন্ধু যাবে, সাথে অংশুদাও যাবে। কে? অংশু এসেছে নাকি? ও তো ব্যাঙ্গালোরে ছিল। হ্যাঁ মা, 2 দিন আগেই এসেছে। ও, তাহলে তো কোনো অসুবিধা নেই। অংশু যখন যাচ্ছে তোকে চোখে চোখেই রাখবে। কিন্তু ইমনের মা এখনো ইমনকে যেতে দিতে চাইছে না। এতক্ষণ ঘর থেকে ইমনের ঠাম্মি ইমনের সব কথা শুনছিল। তারপর বাইরে এসে বলল, বৌমা, দিদি ভাই যখন যেতে চাইছে যেতে দাও না। হ্যাঁ, আশু দাদু ভাই আছে তো, ও ঠিক আমার দিদি ভাইয়ের খেয়াল রাখবে, দেখো। ঠাম্মি অংশুকে আশু বলতো ছোট থেকে। যেহেতু অংশু আর ইমন অনেকটা সময় একসঙ্গে থাকতো, খেলতো, একে অপরের খেয়াল রাখতো, এইসব দেখে ইমনের ঠাম্মি চেয়েছিল অংশু আর ইমনের বিয়ে দিতে। অংশুর ঠাকুরদা আর ইমনের ঠাকুরদা খুব ভালো বন্ধু ছিল। সেই থেকে ইমনের বাড়ির সঙ্গে অংশুর বাড়ির সম্পর্কটাও খুব ভালো। এই সম্পর্কটা যদি আত্মীয়তায় পরিণত করা যায় তাহলে অংশু আর ইমনের বিয়ে দেওয়াটাই ভালো। তাহলে আদরের দিদিভাইকে রোজ দেখতেও পাবে ঠাম্মি। তবে অংশু বাইরে পড়তে চলে যাওয়ার পর থেকে ঠাম্মি এ কথা আর কোনোদিনও বলেনি। হয়তো ভেবেছিল এ সম্পর্ক হওয়ার নয়। আজ অংশুর সঙ্গে ইমন ঘুরতে যাবে শুনে পুরনো ইচ্ছা ফিরে আসে। তাই আর ইমনকে বাধা দেয়নি, বরং ইমনের মাকে বুঝিয়ে রাজি করিয়েছে। বাড়িতে রাজি হয়ে গেছে এই খবর ইমন ফোন করে প্রিয়াকে বলে দেয়। ইমন অংশুর উপর যতই রাগ করুক না কেন, কোথাও গিয়ে একটা নিজের মনে মনে খুব আনন্দ হচ্ছে। যে মানুষটার জন্য 4 বছর অপেক্ষা করছিল সেই মানুষটার সঙ্গে কাল ঘুরতে যাবে। এই আনন্দে সারা রাত ভালো করে ঘুম হয়নি ইমনের। সরস্বতী পুজোর দিন সকালে উঠে প্রিয়ার সঙ্গে ফোনে একটু আলোচনা হয়ে গেল কিভাবে সাজবে আর কি পরবে এই নিয়ে। তারপর স্নান সেরে মায়ের একটা মসলিন শাড়ি পরে নীল আর গোলাপি রঙের। শাড়ির সঙ্গে ম্যাচিং করে হার, কানের, চুড়ি পরে রেডি হয়ে যায়। তারপর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে মাকে বলে। প্রিয়া প্যান্ডেলে সেজেগুজে আগেই চলে এসেছিল। পুষ্পাঞ্জলি দিতে গিয়ে ইমন দেখে অংশুদার পাশে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। ওরা দুজনে একসঙ্গে পুষ্পাঞ্জলি দেবে সেটা ইমন দেখতে পারবে না, তাই চলে যাচ্ছিল। ঠিক সেই সময় অংশু, ইমন, অঞ্জলি দিবি তো? দাঁড়া এখানে। আসলে সরস্বতী পুজোর দিনটা হলো বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন্স ডে। এই দিন সব প্রেমিক প্রেমিকায় চায় তার মনের মানুষের সঙ্গে পুষ্পাঞ্জলি দিতে। ইমনও মনে মনে তাই চাইছিল। তাই অংশু একবার বলতেই ইমন এগিয়ে গিয়ে অংশুর পাশে গিয়ে দাঁড়ালো। একসঙ্গেই দুজনে পুষ্পাঞ্জলি দিল। তারপর অংশু আর রূপম বাইক আনতে যাচ্ছে বলে বেরিয়ে যায়। প্রিয়া আর ইমনকে বড় রাস্তার ধারে চলে যেতে বলে। ইমন আর প্রিয়া সেই মতো চলে যায়। রূপম আর অংশু বাইক নিয়ে দাঁড়িয়েছিল রাস্তার এক পাশে। মন্দিরে এত ভিড়ের মাঝে রূপম প্রিয়াকে ঠিক করে দেখতে পায়নি। প্রিয়া একটা হলুদ রঙের শাড়ি পরেছিল, রূপমও হলুদ রঙের পাঞ্জাবি পরেছিল। প্রিয়াকে দেখে কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রূপম। এদিকে ইমনকেও কেউ আর চোখে দেখছিল, সেটা ইমন বুঝতে পারে। অংশু পরে এসেছিল ব্লু কালারের পাঞ্জাবি, আর হাতে ছিল একটা স্মার্ট ওয়াচ। তবে অংশু আর ইমন পোশাকের রংটাও মিলে গেছে।
রূপম আর প্রিয়ার মতো। বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, তাই রূপম, প্রিয়াকে তুই অন্য কোথাও গিয়ে দু চোখ ভরে দেখিস। এখন এখান থেকে চল, নাহলে তোদের বাড়িতে খবরটা পৌঁছাতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। অংশুর কথা শুনে রূপম বাইকের চাবিটা ঘুরিয়ে স্টার্ট দিল, আর প্রিয়া বাইকে উঠে বসে পড়ল। কিন্তু ইমন কি করবে বুঝতে পারছিল না। কি রে, উঠবি তো? যাবি না ঘুরতে? হ্যাঁ, মানে যাব। সাবধানে ওঠ, শাড়ি পরে এসেছিস। ইমন বাইকে উঠতেই অংশু বাইক স্টার্ট দিয়ে এগিয়ে যায়, তবে কেউ কারোর সঙ্গে কথা বলে না। মনে হচ্ছিল অচেনা কোনো মানুষের সঙ্গে যাচ্ছে। আজকের দিনে কত ছেলেমেয়েরা শাড়ি পাঞ্জাবি পরে ঘুরছে একে অপরের হাত ধরে। ইমন আর অংশু তো চাইলেই পারত এরকমভাবে ঘুরতে, কিন্তু এই 4 বছরে ওদের মধ্যে যেন একটা অদৃশ্য দরজা তৈরি হয়েছে। কেউই সেই দরজা খুলে একে অপরের কাছে যেতে পারছে না। ওদিকে রূপম আর প্রিয়া তো বেশ আনন্দেই যাচ্ছে। অনেকক্ষণ পর অংশু নীরবতার বাঁধ ভেঙে জিজ্ঞাসা করলো, কি করছিস এখন? ইমন কথাটা ঠিক শুনতে পায়নি, এত গাড়ির শব্দ, তাই অংশু আবার জিজ্ঞেস করে, কি রে, কি করছিস এখন? আমি ওই আর কি, বোটানি অনার্স নিয়ে পড়ছি। ভালো। তা এটা কোন ইয়ার চলছে তোর? এখন তো সেকেন্ড ইয়ার। তোমার পড়াশোনা শেষ? কোর্সটা তো শেষ হয়ে গেছে, বাট চাকরির ইন্টারভিউ দেব। তাহলে তো খুব ভালো। আবার কি ব্যাঙ্গালোরে ফিরে যাবে? দেখি, এখানে যদি ভালো অফার পাই তাহলে আর যাব না। এখানে থাকলে কাকু কাকিমারও তোমাকে নিয়ে চিন্তাটা কম হয়। চেষ্টা করব, চাকরিটা পেয়ে গেলে তো ভালোই হয়। ইমন পিছনের দিকে একবার তাকিয়ে বলল, ওরা তো পিছনে পড়ে গেল। ও, রূপম রাস্তা চেনে, ঠিক চলে আসবে। দেখতে দেখতে ওদের সম্পর্কটাও 5 বছর হয়ে গেল বল। হ্যাঁ, যখন রূপমদা প্রপোজ করেছিল তখন তো প্রিয়া কিছুতেই রাজি হয়নি। আজ ওদের দেখে কেউ বলবে ওদের মধ্যে এত ঝামেলা হয়েছে? আমি সেই 4 বছর আগে যেমন দেখে গেছিলাম যে ওরা সারাক্ষণ রাগারাগি ঝগড়াঝাটি করে, এখন আর ওরকম নেই। ওরা অনেকটা ম্যাচিওর হয়ে গেছে। রূপমদা তো একজনকে পেয়ে গেছে, তা তুমি কাউকে পেলে? হ্যাঁ, খুঁজে যে পাইনি সেটা বলা ভুল হবে, অনেক বছর আগেই খুঁজে পেয়ে গেছি তাকে। ইমন কয়েকটা সেকেন্ড চুপ করে রইল, তারপর, তাহলে আজকের দিনটা আমার সাথে না বেরিয়ে তার সাথে বেরোতে পারতে, তারও ভালো লাগতো। হ্যাঁ, সেটা করলেও হতো। তাহলে তুমি তার কাছেই যাও, আমি এখান থেকে বাড়ি চলে যেতে পারবো। রাগ করলি নাকি? না না, রাগ কেন করব? সেও তো তোমার অপেক্ষাই করছে। এই কয়েকটা বছরে তুই একটুও পাল্টাসনি, একদম আগের মতো আছিস। ওমা, আমি কি গিরগিটি নাকি যে রং বদলাবো? আচ্ছা ধর, যদি কেউ থেকেও থাকে তাহলেও তো সেটা তোর অজানা নয় না? এই কথাটার মধ্যে দিয়ে অংশু কি বলতে চাইলো সেটা ইমন বুঝতে পারল না, তবে বোঝার যে চেষ্টা করলো এমনটাও নয়। ইমন চুপ করে গেল। রূপম এতক্ষণে গাড়ির স্পিড তুলে অংশুদের গাড়ির একেবারে কাছে চলে এসেছে। অংশু, এই রাস্তাটা শেষ করে ডান দিকে বেঁকে যেতে হবে, তাহলেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটটা পড়বে। আচ্ছা। গল্প করতে করতে যে কখন এতটা রাস্তা চলে এসেছে একসঙ্গে ইমন বুঝতেই পারেনি। অংশু রূপমের কথা মতো বাইক চালিয়ে একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে গিয়ে দাঁড়ালো। ইমন বাইক থেকে নেমে সোজা প্রিয়ার পাশে গিয়ে দাঁড়ায়। রূপম আর অংশু বাইক দুটো রাস্তার একপাশে পার্কিং করে আসে। এই সময়ও যে এত ভিড়ন্ত হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালে তা কল্পনার বাইরে। অংশু আর রূপম টিকিট কেটে আনতেই 4 জনে মিলে ঢুকে গেল ভিতরে। রাস্তার 2 সাইডে সারি দিয়ে সাজানো আছে গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া ফুলের গাছ। আশেপাশে সবুজ ঘাসে ভরে গেছে, আর মাথার উপর দেখা যাচ্ছে নীল আকাশ। আর সামনে রয়েছে সাদা মার্বেল পাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এত সুন্দর দৃশ্য যে দেখলেই মন ভরে যায়। তারপর 4 জনে চলে গেল ভিক্টোরিয়ার ভিতরে। ওখানে বই, পাণ্ডুলিপি, অস্ত্র শস্ত্র, রাজকীয় চিঠিপত্র, ভাস্কর্য অনেক কিছুই দেখল। সবকিছু দেখে ঘুরে ওরা বাইরে এসে মাঠের একপাশে থাকা বেঞ্চে গিয়ে বসল। এতক্ষণে একটাও ছবি তোলা হয়নি কারোর, তাই এখানে থাকা বড় বটগাছটার তলায় দাঁড়িয়ে ছবি তুলবে প্রিয়া, আর সঙ্গে রূপমও থাকবে। ইমন গিয়ে ওদের দুজনের বেশ কয়েকটা ছবি তুলে দেয় নানান ভঙ্গিমায়। কখনো দুজনে দুজনের দিকে তাকিয়ে, আবার কখনো দুজনে দুজনের হাত ধরে, কখনো রূপম প্রিয়ার কাঁধে হাত রেখে পোজ দেয়, আবার ইমন ছবি তুলে দেয়। অংশ অনেকক্ষণ ধরে সেটা লক্ষ্য করছিল।
অনেকগুলো ছবি তোলার পর প্রিয়া আর রূপম গিয়ে বসে একটা ফাঁকা বেঞ্চে। ইমন দাঁড়িয়েছিল গাছতলায়। অংশু ইমনের কাছে এসে বলে, কিরে, তোর তো একটাও ফটো তোলা হয়নি। তুই দাঁড়া, আমি তুলে দিচ্ছি। আমার ফটো তুমি তুলে দেবে? না না, তোর ফটো কেন তুলবো? আমি তো এই গাছটার সাথে কথা বলছি। তা ভালোই বলেছ, গাছের পাতা শিকড় সবকিছুর ফটো তুলবে কিন্তু বলে দিচ্ছি। হয়েছে হয়েছে, এবার দাঁড়া দেখি। অংশু ঠিক করে দেখে নেয় কোন জায়গা দিয়ে ছবি তুললে গাছের ছায়াটা ফটোতে পড়বে না আর ব্যাকগ্রাউন্ডও ভালো আসবে। সব ঠিক আছে দেখার পর ইমনকে পোজ দিতে বলে ইমন কয়েকটা পোজ দেওয়ার পর দাঁড়িয়ে পড়ে। আর কি পোজ দেবে বুঝতে পারছে না বলে। তখন অংশু কয়েকটা পোজ বলে দেয় ইমনকে। একটু গাছের দিকে তাকা, শাড়ির আঁচলটা ধর, ব্যাস ব্যাস, ওভাবেই দাঁড়া। হয়ে গেছে। এবার শাড়ির কুচিটা ধরে হালকা নিচের দিকে তাকা, একদম ঠিক আছে। এবার একটু হেসে আকাশের দিকে তাকা। ওকে। অংশু একের পর এক পোজ বলে যায় আর ইমন অংশুর কথা মতো দাঁড়িয়ে পড়ে। অংশু ছবি তোলে। করা ছবি তোলার পর ইমন অংশুর কাছে আসে ছবিগুলো দেখার জন্য। ইমন অংশুর হাত থেকে ফোনটা নিয়ে ছবি দেখতে দেখতে বলে, তুমি কি ফটোগ্রাফার ছিলে নাকি? কেন? না মানে এত সুন্দর ছবি তো ফটোগ্রাফাররাই ভালো তুলতে পারে, তাই বললাম। ছবি তোলাটাও একটা আর্ট, তার জন্য প্র্যাকটিস করতে হয়। তা তোমার ফটো তোলার মডেল কারা ছিল? তোমার বান্ধবীরা? বলতেই পারিস। অংশুর এই কথা শুনে আর কিছুই বলল না ইমন। 2-3 মিনিট চুপ থেকে বলল, তুমিও তো কোনো ছবি তোলনি। দাও ফোনটা দাও, আমি তুলে দিচ্ছি। তুই আমার ছবি তুলে দিবি? হ্যাঁ, তোমার মতো হয়তো অতটা ভালো ছবি তুলতে পারবো না, আমি একটু আধটু পারি আর কি। আচ্ছা। অংশুর ফোনটা নিয়ে ইমন অংশুর অনেকগুলো ছবি তুলে দেয়। এতক্ষণ প্রিয়া রূপমের সঙ্গে গল্প করতে করতে সবটা লক্ষ্য করছিল। তারপর প্রিয়া রূপমের দিকে তাকিয়ে বলে, এই দেখো দেখো, ওদের মধ্যে কত মিল, কি সুন্দর একে অপরের ছবি তুলছে। দেখো দেখো। হ্যাঁ, অংশু যখন আমাদের সাথে ঘুরতে যাবে বলেছে, তখন এটাও বলেছিল যে ইমনও যেন আমাদের সাথে আসে। তাই তো আমি তোকে বললাম ইমনকে সাথে করে নিয়ে আসতে। কি? অংশুদা বলেছিল ইমনকে আমাদের সাথে আনতে, আর সেটা তুমি আমায় এখন বলছো? আরে মনে ছিল না রে, আমিও তো জানি না এসব কেন বলেছিল অংশু, কে জানে। কিছু তো একটা আছেই এদের মধ্যে, যেটা ওরা আমাদের বলছে না। এই জানো তো, আমি যখন ইমনকে বললাম আমাদের সাথে ঘুরতে যাওয়ার বিষয়, ও বলেছিল আসবে না, কিন্তু যেই বললাম অংশুদা আমাদের সাথে যাচ্ছে, সাথে সাথে রাজি হয়ে গেল। ব্যাপারটা একবার দেখতে হচ্ছে। সকাল থেকে শুধু কুরকুরে, লেজ, কোল্ড ড্রিঙ্কস এই সবই খেয়েছে সবাই। এখন দুপুর 2টো বাজে, তাই খিদেও পেয়েছে খুব। ভিক্টোরিয়ার উল্টো দিকেই আহারে বাহারে বলে একটা রেস্টুরেন্ট ছিল, তাই আর অপেক্ষা না করে ওখানেই চলে গেল সবাই। রেস্টুরেন্টের দোতলায় নিচে কিছু দোকানের পাশে সরু সিঁড়ি আছে, ওখান দিয়ে উঠতে হবে। 4 জনই চলে গেল খেতে। এই সময় রেস্টুরেন্টে ভিড় থাকবে না এমন হয় নাকি? গিয়ে দেখে সব টেবিল ভর্তি। আধ ঘন্টা অপেক্ষা করার পর একটা টেবিল পেল, তবে কি খাবে সেটাই ঠিক করতে পারছিল না। যেহেতু আজ সরস্বতী পুজো, তাই নিরামিষ খাওয়াটাই ঠিক হবে বলে মনে হলো সবার। সেজন্য পনির টিক্কা, পোলাও, বাটার পনির অর্ডার দেওয়া হলো। 4 জন যখন একসঙ্গে খেতে বসেছে তখন তো হাসি মজা থাকবেই। খাওয়া কম কথা বেশি, তার সঙ্গে আবার কিছু গ্রুপ ফটো তোলা হচ্ছিল। এইভাবেই 1 ঘন্টা কাটিয়ে দিল। তারপর আর কি, প্রিয়া আর ইমন আসার আগে অংশু আর রূপম রেস্টুরেন্টের বিল পেমেন্ট করে দিয়েছে। ইমনের এই বিষয়ে আপত্তি থাকলেও কেউই ওর কথায় গুরুত্ব দেয়নি। তারপর সিঁড়ি দিয়ে নামার সময় হলো এক বিপদ। ইমনের পা মুচকে পড়ে গেল। সেই সময় রূপম আর অংশু গেছিল বাইকটা আনতে, তাই প্রিয়া ইমনের হাতটা ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আর পাশের দোকান থেকে একটা টুল এনে ইমনকে বসায়। তারপর রূপমকে ফোন করে। খবর পেয়ে অংশু আর রূপম চলে আসে। ইমন ব্যথায় পায়ে হাত দিয়ে বসে আছে, এদিকে অংশু এসে বকাবকি শুরু করে। তোর সেই ছোটবেলা থেকে পড়ে যাওয়ার অভ্যেস, একটু সাবধানে হাঁটতে পারিস না? এরকম আরও 2-4 কথা বলে অংশু। ইমন অংশুর কথায় রেগে আগুন হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু বলতে পারছে না। শুধু রাস্তায় অনেক লোকজন আছে বলে, না হলে ইমনকে আজ পর্যন্ত এত কথা বলার কেউ সাহস পায়নি। অংশু রূপমের হাত থেকে জলের বোতলটা নিয়ে
নিজেই বসে পড়ে ইমনের পায়ের কাছে। রূপমের কাছে খবরটা পেয়ে অংশু দোকান থেকে একটা ঠান্ডা জলের বোতল কিনে এনেছিল আসার সময়। সেই জলটা ইমনের পায়ে দেয়। ইমন পায়ে হাত দিতে বারণ করলেও সেই কথা অংশু শোনে না। জল দেওয়ার পর পাটা ধরে নানা ভঙ্গিমায় ঘুরিয়ে দেয় অংশু। এভাবে কিছুক্ষণ করার পর ইমনকে একটু হেঁটে দেখতে বলে। ইমনও টুল থেকে উঠে আস্তে আস্তে হেঁটে দেখে ব্যথাটা একটু কমেছে। এতক্ষণ অংশু ইমনের জুতোটা লক্ষ্য করেনি। এবার দেখলো বড় একটা হিল জুতো পরে এসেছে ইমন। ওটা দেখে অংশু আর চুপ থাকতে পারল না। এত বড় হিল কেন পরিস যখন সামলাতেই পারবি না? এটা যে কেন এত বড় বড় হিল পরে আমি বুঝি না। ও হিল পরে না অংশুদা, শাড়ি পরেছে বলে মনে হয় পড়েছে। থাক, ওকে আর সাপোর্ট করতে হবে না। প্রিয়া আর ইমনের খুব ইচ্ছা ছিল প্রিন্সেপ ঘাটে যাওয়ার। সেটা ইমন কিছুতেই বলতে পারছিল না অংশুকে, তাই প্রিয়াই বলল কথাটা। অংশু প্রথমে রাজি না হলেও ইমনকে একটু বেশি বকাবকি করে ফেলেছে ভেবে ইমনের মন ভালো করার জন্য যেতে রাজি হয়ে যায়। তাই আর দেরি না করে যে যার বাইকে উঠে পড়ে। প্রিন্সেপ ঘাটে যাওয়ার সময় ইমন একটাও কথা বলল না, চুপ হয়ে বসে রইল। কেউ যদি এত বকাবকি করে তার সঙ্গে আর কথা বলা যায়? কিছুক্ষণের মধ্যেই ওরা প্রিন্সেপ ঘাটে চলে যায়। প্রিন্সেপ ঘাটেও আজ অনেক প্রেমিক প্রেমিকা এসেছে নিজের মতো করে সময় কাটাতে। কিন্তু ইমন এসেছে পায়ে ব্যথা নিয়ে। পায়ে ব্যথা হওয়া সত্ত্বেও ও আস্তে আস্তে গিয়ে গঙ্গার ঘাটের একটা সিঁড়ির উপর গিয়ে বসে। প্রিয়া আর রূপমও একটা সাইডে বসেছিল। ইমনকে একা বসে থাকতে দেখে অংশু ইমনের পাশে এসে বসে। পায়ের ব্যথাটা এখন কমেছে? ইমন কোনো উত্তর দিল না। সরি, তখন ওভাবে বলাটা উচিত হয়নি। ইটস ওকে। রাগ করে আছিস? না, বলো কি বলবে। তোর পায়ে লেগেছে দেখে আমি নিজেকে সামলাতে পারিনি তখন। আসলে কাকু কাকিমা তো আমার উপরেই ভরসা করে তোকে পাঠিয়েছে না। তুই যদি পায়ে ব্যথা নিয়ে ফিরিস তাহলে ভাববে আমি তোর খেয়াল রাখতে পারিনি। ও, কাকু কাকিমার কথা ভেবে এসব কথা আমাকে বলেছিলে? আমি ভাবলাম আমার শরীরের কথা ভেবে বলেছিলে। আমিও কি বোকা। তুই আমায় ভুল বুঝছিস, আমি সেভাবে বলতে চাইনি কথাটা। না, ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। ইমন আর কোনো কথা না বলে চুপ করে গঙ্গার দিকে তাকিয়ে থাকে। আকাশটা এরই মধ্যে মেঘলা হয়ে এসেছে। এই মেঘলা আকাশ আর গঙ্গার ঘাট দুটোই ইমনের খুব প্রিয়। আকাশের একটা দিক কালো মেঘে ঢেকে গেছে। ঠান্ডা হাওয়া এসে গা স্পর্শ করছে। নদীর জলে ছোট ছোট ঢেউ তৈরি হয়েছে। ঘাটে থাকা মানুষগুলো সব চলে যাচ্ছে বৃষ্টি আসবে বলে। কিন্তু ইমনের যেতে ইচ্ছে করছে না কিছুতেই। তবে এরপরও যদি ওরা রওনা না দেয় তাহলে বৃষ্টি শুরু হলে আর বাড়ি ফেরা হবে না। ইচ্ছে থাকলেও ইমনকে অংশুর বাইকে উঠতে হলো বাড়ি যাবে বলে। হাওড়া ব্রিজটা অতিক্রম করতেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলো। সকালে আকাশ পরিষ্কার ছিল বলে ছাতাও নিয়ে আসা হয়নি। ইমন বাইকের পেছনের সিটে চুপ করে বসে আছে আর অনুভব করছে এই সুন্দর মুহূর্তটা। ইমন, শক্ত করে আমাকে ধরে বস। রাস্তাটা ফাঁকা আছে, স্পিড তুলব। কেন? গাড়ির স্পিড তো ঠিকই আছে, আর জোরে চালানোর দরকার নেই। এইভাবে গেলে রাত হয়ে যায় বাড়ি ফিরতে, আর পুরো ভিজেও যাবি। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। এই বলে ইমন শক্ত করে অংশুর কাঁধটা ধরল। অংশু গাড়ির স্পিড 40 থেকে বাড়িয়ে 80-তে তুলে দিল। ইমন আগেও বাবার সঙ্গে বাইকে করে অনেক জায়গায় গেছে, কিন্তু ওর বাবা এত স্পিডে বাইক চালায় না। রাস্তার দুপাশের দোকানগুলো যেন চোখের পলকে পলকে পিছনে চলে যাচ্ছে। ইমনের সেটা দেখতে বেশ ভালোই লাগছিল। বাইকের স্পিড বাড়িয়ে জিটি রোড ধরে চলে আসে শ্রীরামপুর। একদিকে মেঘ করলেও বৃষ্টি শুরু হয়নি এখনো। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল। রাস্তায় বেশ মানুষের ভিড় দেখা যাচ্ছে। ইমনের পায়ে ব্যথা বলে আর বড় রাস্তার সামনে নয়, একেবারে বাড়ির সামনেই ইমনকে নামালো বাইক থেকে অংশু। বাড়িতে ঢুকে ইমন দেখে বাবা মা নেই। ঠাম্মির কাছ থেকে জানতে পারে বাবা মা পাড়ায় প্রোগ্রাম দেখতে গেছে। ও ঠাম্মিকে বলে, আমি খুব ক্লান্ত ঠাম্মি, এখন একটু রেস্ট নেব। মা বাবা এলে বলে দিও আমি বাড়ি চলে এসেছি। কেমন ঘুরলি দিদি ভাই? সেই মুহূর্তে ইমন কোনো উত্তর দেয়নি, পরে বলবে বলেছিল। ইমন জানতো যদি বাবা মার সামনে যায় তাহলে ওর যে পায়ে লেগেছে সেটা ওর বাবা না লক্ষ্য করলেও মা ঠিকই লক্ষ্য করবে, আর তারপর হাজারটা প্রশ্ন করে পরের বার থেকে ঘুরতে যাওয়াটাই বন্ধ করে দেবে। তাই ইমন আজ মায়ের সামনে যেতে চায়নি। সারাদিনের ধকল ইমন আর নিতে পারেনি, তাই বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল। ওর মাও আজ রাতের খাবারটা ঘরেই দিয়ে গিয়েছিল, তাই ইমনকে আর কষ্ট করে নিচে নামতে হয়নি। পরের দিন সকালে উঠে ইমন লক্ষ্য করে পায়ে ব্যথাটা কমে গেছে, তবুও
প্রিয়া প্যান্ডেলে যেতে বললে শরীরটা ভালো নেই বলে দেয়। তারপর আর বাড়ি থেকে বেরোয়নি ইমন। জলখাবার খেয়ে নিজের ঘরে চলে আসে। আবারও আজ ইমন ডায়েরিটা নিয়ে বসেছে কিছু লিখবে বলে। ওর যে দিনটা সব থেকে ভালো কাটে সেই দিনের কথা যাতে কোনো দিনও ভুলে না যায় তাই ডায়েরিতে লিখে রাখে। এটাই ওর অভ্যাস। ও লিখতে শুরু করলো। আজ 24শে জানুয়ারি। কাল ছিল সরস্বতী পুজো। এটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। 4 বছর পর আমি আবার অংশুদার সাথে ঘুরতে গেলাম, যেখানে সেখানে নয়, আমার স্বপ্নের শহর কলকাতায়। অংশুদার বাইকে করে গিয়েছিলাম, সাথে অবশ্য রূপমদা আর প্রিয়াও ছিল। আমি প্রথমবার কলকাতার ওই ভিক্টোরিয়া প্রিন্সেপ ঘাট চোখের সামনে থেকে দেখলাম। মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি। গল্প করা, ফটো তোলা, খাওয়া দাওয়া সবকিছুই আমার খুব ভালো লেগেছে, কিন্তু বাড়ি ফেরার আগে এমনভাবে পাটা মুচকে গেল যে বুঝতেই পারলাম না। তবে এই পায়ে লেগেছিল বলেই আমি বুঝতে পারলাম ছোটবেলার মতো আজও অংশুদা আমার খেয়াল রাখে। পায়ে ঠান্ডা জল দিয়ে ম্যাজিকের মতো পায়ের ব্যথাটা কমিয়ে দিল। আর বকাবকি শুনে মনে হচ্ছিল আমি সেই ছোটবেলায় ফিরে গেছি। এই সময়টা আমার মনে হচ্ছিল অংশুদা এত বছর ব্যাঙ্গালোরে থাকার পরেও আমাকে একইভাবে ভালোবাসে। ভালোবাসা কথাটার মধ্যে আমাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে। অংশুদার সাথে আমার সম্পর্কটা ওই দাদা বোনের ছিল না, ছিল বন্ধুত্বের। বয়সে বড় হলে দাদা বলতে হতো, তবে মন থেকে আমি অংশুই বলতাম। দাদা বলতে ইচ্ছে করতো না। আমার যে কোনো অসুবিধা হলে আমি সোজা অংশুদার কাছে চলে যেতাম। সব কাজ ছেড়ে অংশুদাও আগে আমার সমস্যার সমাধান করত। যখন রূপমদা প্রিয়াকে প্রপোজ করেছিল তখন প্রিয়াকে রাজি করানোর দায়িত্বটা আমার উপর এসে পড়েছিল। রূপমদা আর প্রিয়ার দেখা করানোর জন্য আমরা অনেকবার একসাথে এদিক ওদিক ঘুরতেও গেছি। আমার বন্ধুরা সবাই অংশুদাকে আমার বয়ফ্রেন্ড ভাবত, সেটাও অংশুদা জানত। আমি মাধ্যমিক দেওয়ার পর যখন দিগ্ভ্রান্ত হয়ে এরপর কি করব সেটা নিয়ে ভাবছি, তখন অংশুদা আমার পাশে ছিল। আমি গাছপালা খুব ভালোবাসতাম। সেই সময় অংশুদা আমাকে বোঝালো আমি যেন সায়েন্স নিয়ে পড়ি, তাহলে আমি কলেজে গিয়ে বোটানি নিয়ে পড়তে পারবো আর গাছপালার সম্পর্কে জানতে পারবো আরো ভালো করে। পরীক্ষাটা শেষ হওয়ার পর থেকে রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত আমাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেল। আগে আমাদের মধ্যে দেখা হতো অল্প সময়ের জন্য, কিন্তু এই সময়টা আমরা সারাক্ষণই প্রায় একসাথে থাকতাম। বাড়ি থেকেও এই নিয়ে কখনো কেউ কিছু বলতো না। যখন তখন আমরা একসাথে বেরিয়ে পড়তাম ঘুরতে। তুমি আমাকে মাঝে মাঝেই ইমনের বাদ দিয়ে মন বলে ডাকতে। আমরা ঠিক করেছিলাম একসাথেই পথ চলব, কিন্তু রেজাল্ট বেরোনোর পর তোমার বাবা মা উচ্চশিক্ষার জন্য ব্যাঙ্গালোরে পাঠাবো বলে ঠিক করলো, আর আমি সেটা শুনে খুব ভেঙে পড়েছিলাম। দিনটা ছিল 29শে জুন 2021। বিকেলবেলা আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন একটা চেনা কণ্ঠস্বর শুনতে পেলাম। পেছনে ঘুরে দেখি অংশুদা দাঁড়িয়ে আছে। আমি কি করব কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। শুরুটা তুমিই করলে। আমি চলে যাচ্ছি কাল। শুনেছি। তুই ভালো করে পড়াশোনা করবি, আমি খবর নেব। হ্যাঁ করব। বলছিলাম এখান থেকে তুমি কোর্সটা করলে হতো না? হতো, কিন্তু আমি যেহেতু একটা ভালো কলেজে চান্স পেয়েছি তাই বাবা চাইছে আমি ব্যাঙ্গালোর থেকেই কোর্সটা করি। তবে চিন্তা নেই, বেশি দিনের জন্য আমি যাচ্ছি না, ফিরে আসবো। তুই আমার জন্য একটু অপেক্ষা করিস। সেদিন তোমার সাথে আমার আরো অনেক কথা হয়েছিল, কিন্তু তোমার বলা এই একটা শব্দ অপেক্ষা, যেটা আমার মনে দাগ কেটেছিল। তাই তো আমি আজও অপেক্ষা করে চলেছি তোমার জন্য। কিন্তু তুমিও কি আজও আমার জন্য অপেক্ষা করছো? সেদিন একটা কথা তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি। ভেবেছিলাম তুমি ফিরে এলে বলবো। লেখাটা আর শেষ হলো না। তার মাঝেই ফোনে পরপর কিছু মেসেজ ঢুকতে শুরু করলো। ইমন টেবিল থেকে উঠে গেল ফোনটা নিতে। ফোনটা অন করতেই দেখে অচেনা একটা নাম্বার থেকে কেউ অনেকগুলো ছবি পাঠাচ্ছে।
হোয়াটসঅ্যাপটা খুলে ছবিগুলো ডাউনলোড করে দেখে কালকে অংশুদা যে ছবিগুলো তুলে দিয়েছিল সেই ছবিগুলো। সঙ্গে সঙ্গে ওই নাম্বারটা থেকে ফোন আসে। ইমন ফোনটা তুলতেই বলে, হ্যালো, আমি অংশু। হ্যাঁ বলো। আসলে তোর নাম্বারটা তো ছিল না, তাই ছবিগুলো কাল পাঠাতে পারি। আজ কাকুর থেকে নাম্বারটা নিয়ে পাঠালাম। ও ঠিক আছে। বলছি, কাল বিকেলে একবার দেখা করতে পারবি? ওই ঠাকুর বিসর্জনের আগে কেন? একটু কথা ছিল। আচ্ছা। ইমন আর কথা বাড়ালো না, ফোনটা কেটে দিয়ে হোয়াটসঅ্যাপটা খুলে ছবিগুলো দেখতে থাকে। তারপর মা ডাকতেই নিচে চলে যায়। তবে টেবিলের উপর পড়ে থাকে ইমনের অসমাপ্ত লেখা ডায়েরিটা। ইমন দুপুরবেলাটা ঠাম্মির সঙ্গে ছিল। কাল কলকাতায় কেমন ঘুরল তারই গল্প করছিল। নিজের ঘরেও আর আসেনি। ডায়েরিটা যে টেবিলের উপর পড়ে রয়েছে সেটা বইয়ের তাকে তোলাও হয়নি, সেটা ইমনের মনেও নেই। সন্ধ্যাবেলা প্রিয়া সেজেগুজে চলে আসে ইমনের বাড়ি। ইমনকে রেডি হতে বলে প্রিয়া। ইমন প্রিয়াকে নিজের ঘরে বসিয়ে পাশের ঘরে জামা পরতে গেলে প্রিয়া লক্ষ্য করে টেবিলের উপরে একটা ডায়েরি খোলা পড়ে রয়েছে। জানলা দিয়ে হাওয়া আসতেই ডায়েরির পাতাগুলো উল্টে পাল্টে যাচ্ছে। তারপর কি একটা কাগজ মাটিতে পড়ে গেল। প্রিয়া কাগজটা তুলে দেখে ওটা কাগজ নয়, একটা ছবি, তা হবার অংশুদার। ছবিটা বেশ পুরনো। ছবিটা দেখার পর প্রিয়ার মনে প্রশ্ন আসে, অংশুদার ছবি ইমনের ডায়েরিতে কি করে এলো? কৌতূহলবশত প্রিয়া ডায়েরিটা পড়তে শুরু করে। ইমন এক্ষুনি চলে আসতে পারে বলে প্রথম থেকে পড়তে পারেনি। লাস্ট কয়েকটা পেজ পড়ল প্রিয়া। ওর কাছে যেন কিছুই স্পষ্ট হলো না। তবে এটুকু বুঝেছে ইমনের মন জুড়ে রয়েছে অংশুদা। প্রিয়ার মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। ইমন 4 বছর ধরে অংশুদাকে ভালোবাসে, তবু ওকে কিছু বলেনি। এটা কি অংশুদা জানে? সেই জন্যই কি কাল অংশুদা ইমনকে ওদের সঙ্গে নিয়ে যেতে বলেছিল? প্রিয়ার এত প্রশ্নের উত্তর কে দেবে? ইমনের পায়ে শব্দ পেয়ে প্রিয়া ছবিটা ডায়েরির ভেতরে রেখে ডায়েরিটা বন্ধ করে দেয়। তারপর খাটে গিয়ে বসে পড়ে। প্রিয়া অভিমানী হয়ে ভাবে, এত বছরের বন্ধু হওয়া সত্ত্বেও ইমন ওর মনের কথাটা ওকে বলতে পারল না। ইমন রেডি হয়ে নেয়। আজ পিঙ্ক কালারের একটা চুড়িদার পরেছে। একটু মেকআপ করে প্রিয়ার সঙ্গে চলে যায় পাড়ায়। প্রিয়ার মনে অনেক প্রশ্ন থাকলেও ইমনকে সেটা বুঝতে দেয় না। আজ সঙ্গীত শিল্পী অনামিকা আসবে গান করতে, তাই সবাই খুব আনন্দিত। প্রিয়া আর ইমন সন্ধে থেকে রাত পর্যন্ত স্টেজের সামনে থাকা চেয়ারে বসে গান শুনেই কাটিয়ে দিল। সঙ্গে পাড়ার কিছু বন্ধু বান্ধবও ছিল। আজ বিকেলবেলা মায়ের বিসর্জন। দুপুরের খাওয়া শেষ করে ইমন প্রিয়া চলে যায় মন্দিরে। পরে ওদের মায়েরাও আসে বরণ করবে বলে। যেহেতু ইমনের পাড়ার সরস্বতী পুজো খুব বড় করে হয়, তাই বিসর্জনটাও খুব আনন্দ করেই করা হয় একসঙ্গে মিলে। ঠাকুর বিসর্জন করতে যাওয়ার আগে ইমন বাড়িতে এসেছিল ঠাকুরের বরণ ডালা রাখতে। প্রিয়াও নিজের বাড়ি গেছিল একটু। বাড়ি থেকে বেরোনোর সময় ইমনের ফোনে একটা মেসেজ আসে। ইমন দেখে অংশুদা মেসেজ করেছে, তুই একবার আমাদের বাড়ির ছাদে আসতে পারবি? ইমন আর রিপ্লাই দিল না। মন্দিরে যাওয়ার আগে চলে গেল অংশুদার বাড়ি। আগে এই বাড়িতে সব সময় আসতো ইমন, তবে অংশু চলে যাওয়ার পর খুব দরকার পড়লেই আসতো খালি। অংশুদের বাড়ির দরজা খুলতেই ডান দিকে সিঁড়ি আছে। ওখান দিয়ে উঠলেই একেবারে 3 তলার ছাদে চলে যাওয়া যায়। ইমন সোজা ছাদে উঠে গেল। প্রিয়া ইমনকে অংশুর বাড়িতে ঢুকতে দেখেছিল। প্রিয়ার মনেও যেহেতু অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে প্রিয়াও অংশুর বাড়িতে গেল। কিন্তু ইমন বাড়িতে ঢুকে কোন দিকে গেল সেটা প্রিয়া বুঝতে পারে না। তাই একেবারে 1 তলা থেকে খুঁজতে শুরু করে ইমনকে। ছাদে গিয়ে ইমন দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। দেখে ওই যে মেয়েটা অংশুর হাত ধরে ঘুরছিল কদিন, সে অংশুর সঙ্গে খুব ঘনিষ্ঠ অবস্থায় দাঁড়িয়ে আছে। ফোনের দিকে তাকিয়ে কি যেন দেখছে ওরা। ইমন থমকে যায়, আর এগোতে পারে না। মনের মধ্যে একটা ভয়ঙ্কর ঝড় সৃষ্টি হয়েছে। অনেকগুলো অজানা প্রশ্ন উঠে আসছে। তাহলে কি এই দৃশ্য দেখার জন্যই অংশুদা তাকে আসতে বলেছিল? এখন ইমনের প্রচণ্ড রাগ হয়। নিজের মনের মধ্যে এতদিন যাকে নিয়ে একটা কল্পনার জগৎ তৈরি করেছিল, সাজিয়েছিল একটা ছোট্ট ভালোবাসার বাড়ি, সেই সব কি মিথ্যে? এতদিনের অপেক্ষার কি কোনো দাম নেই অংশুদার কাছে? ইমন এখন যা দেখছে এটাই বাস্তব। ইমনের জায়গা অংশুদার মনে আর নেই। সেখানে সর্বত্র অংশ জুড়ে রয়েছে এই মেয়েটা। ইমন ভাবে এই মেয়েটা কি ওর থেকেও বেশি সুন্দর দেখতে? তাই অংশুদা নিজের জীবনসঙ্গিনী করবে বলে নির্বাচন করেছে। ইমনের আর এখানে থাকতে ইচ্ছে করে না। চোখের জল মুছতে মুছতে নিচে নামতে যাচ্ছিল, ঠিক তখনই ছাদের দরজাতে সজোরে ধাক্কা খায় ইমন। বলে চিৎকার করে ওঠে।
অংশু চিৎকার শুনে একদিক থেকে ওদিকে তাকিয়ে দেখে ইমন ছাদের দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ডান হাত দিয়ে বাঁ হাতটা চেপে ধরে আছে। অংশু এগিয়ে এসে ইমনের হাতটা ধরে দেখে অনেকখানি কেটে গেছে। আসলে পুরনো লোহার দরজা তো, তাই জং পড়ে অনেকখানি জায়গায় ক্ষয়ে গেছে। তেমনই কোনো ধারালো জায়গায় হাতটা লেগে কেটে গেছে। ইমন অংশুর থেকে হাতটা জোর করে ছাড়িয়ে নিচে নেমে যেতে যাচ্ছিল, তখনই অংশু ইমনের হাতটা আরো চেপে ধরে আর পাশে থাকা মেয়েটিকে বলে, লিজা, আমার ঘর থেকে ফার্স্ট এডের বক্সটা আনতো তাড়াতাড়ি। আমার কিছু লাগবে না, হাতটা ছাড়ো, আমি বাড়ি যাব। তোর কি লাগবে কি লাগবে না আমি দেখছি সেটা। লিজা, যা না, আমার ঘরে টেবিলের উপর রাখা আছে, দেখ। লিজা ইমনের পাশ দিয়ে নিচে চলে যায়। ইমন নানাভাবে হাতটা ছাড়ানোর চেষ্টা করছে। অংশু কিছুতেই ওর হাতটা ছাড়ছে না, বরং ওর হাতটা ধরে এমন একটা টান দিল যে ইমন একেবারে অংশুর বুকের কাছে চলে আসে। ইমনের দীর্ঘ নিঃশ্বাস অংশুর বুকের উপর পড়ছে। অংশুর হার্টবিট স্বাভাবিকের তুলনায় একটু দ্রুত হয়েছে। ইমনের চোখের জল এখনো বন্ধ হয়নি। অংশু ইমনের হাতটা ছেড়ে দু হাত দিয়ে ইমনের গাল দুটো স্পর্শ করে, তারপর আস্তে আস্তে ইমনের চোখের জল মুছে দেয়। ইমন আর অংশুকে ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এর আগে দুজনেই দুজনের এত কাছে আসেনি, তবে ইচ্ছেটা মনের মধ্যে যে একদমই ছিল না তা বলা যাবে না। প্রিয়া এতক্ষণ বাড়ির সব জায়গা খুঁজলেও অংশু আর ইমনকে খুঁজে পায়নি। অবশেষে ছাদে আসে, এসে দরজার সামনে দাঁড়াতেই দেখে ইমন আর অংশুদা অনেকটা ঘনিষ্ঠ অবস্থায় দাঁড়িয়ে আছে। এরকম অবস্থায় কাউকে ডিস্টার্ব করাটা ঠিক নয়, এটা জানে প্রিয়া, কিন্তু ওকে লুকিয়ে ইমন যে গোপনে প্রেম আলাপ চালিয়ে যাচ্ছে এটা মেনে নেওয়া অতটা সহজ নয়। ভুল সময় চলে এলাম। ইমন আর অংশু চমকে যায়, তারপর দুজন দুজনের থেকে একটু দূরে চলে যায়। তারপর প্রিয়াকে দেখে ইমন। তুই? আমি না হয়ে অন্য কেউ হলে ভালো হতো বুঝি। না না, কি যে বলিস। ভালোই তো, প্রেম করছিস, কিন্তু সেটা একবারও আমাকে জানাতে পারলি না। হুঁ, এই নাকি আমি তোর বেস্ট ফ্রেন্ড। ছাড় তো। তুই ভুল ভাবছিস, তেমন কিছু না। আমার হাতটা কেটে গিয়েছিল, সেটাই অংশুদা দেখছিল। থাক থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। কালকে আমি যদি তোর ডায়েরিটা না পড়তাম তাহলে তো জানতেই পারতাম না যে তুই 4 বছর ধরে অংশুদার জন্য অপেক্ষা করছিস। অংশুদাকে ভালোবাসিস বলে অন্য কোনো ছেলের দিকে আজ পর্যন্ত তাকাসনি। হ্যাঁ রে, তুই তো আমার আর রূপমের ব্যাপারে সবটা জানতিস। ও সরি, জানতিস বললে ভুল বলা হবে। তুই আর অংশুদা মিলেই তো আমার আর রূপমের প্রেমে সাহায্য করেছিলি। তবুও কি আমাদের একবারও জানানো যেত না যে তোরা দুজন দুজনকে ভালোবাসিস? প্রিয়া, ইমন ঠিকই বলছে। ওর হাতটা দরজায় কেটে গেছিল, তাই দেখছিলাম। ছাড়ো, আমি সব জানি। আমাকে কিছু বোঝাতে এসো না তো। রূপম আমাকে বলেছে আমাদের সাথে ইমনকে ঘুরতে নিয়ে যাওয়ার কথাটা তুমি রূপমকে বলেছিলে। ঠিক এই সময় লিজা ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে অংশুর হাতে দেয়। এই নাও, এটা খুঁজে পাচ্ছিলাম না, তাই দেরি হয়ে গেল আসতে। ফার্স্ট এড বক্স দেখে প্রিয়া বুঝতে পারে ইমন আর অংশুদা এতক্ষণ সত্যি কথাই বলছিল, তাই ও দৌড়ে নিচে চলে গেল। লিজা অংশুর দিকে তাকিয়ে প্রশ্ন করল, ইজ দিস ইমন? হ্যাঁ। অংশুমান অ্যান্ড ইমন। লিজা হাতের ইশারায় বুঝিয়ে দিল দুজনকে খুব সুন্দর মানিয়েছে। তারপর লিজা চলে যায়। অংশু ফার্স্ট এড বক্সটা খুলে একটা লাল ওষুধ আর তুলো বের করে। ইমন সেটা দেখে বলে, তুমি এই ওষুধটা আমার হাতে দেবে নাকি? প্লিজ দিও না, খুব জ্বালা করে। অংশু ইমনের হাতটা শক্ত করে ধরে বলে, দেখি, হ্যাঁ এটাই দেব। প্রিয়ার মুখে তো শুনলাম এতদিন ধরে অনেক জ্বালা আমার জন্য মনের মধ্যে জমিয়ে রেখেছিস, আজ না হয় আমি আরেকটু বাড়িয়ে দেবো। ধুর, প্রিয়ার উল্টোপাল্টা কথায় তুমি বিশ্বাস করছো কেন? ও কি বলতে কি বলেছে সেটা আবার ধরে নাকি কেউ? সবটাই কি ভুল বলছে? আমার তো মনে হয় না। যদি তাই হয় তাহলে আমাকে আর লিজাকে একসাথে দেখে তোর চোখ থেকে জল পড়ছিল কেন? ওটা এমনি, আমার কেটে গেছিল বলে। অংশু কথা বলতে বলতে ওষুধটা তুলোয় নিয়ে ইমনের হাতে লাগিয়ে দিচ্ছে। ইমন হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে আর বলছে, জ্বালা করছে তো, আর দিও না। আগে সত্যিটা বল, তারপর ছাড়বো। কি সত্যি? তুই আমার জন্য অপেক্ষা করেছিস এতদিন। আমি অপেক্ষা করেই বা কি করব? তুমি তো তোমার মনের মানুষ পেয়েই গেছো। কে এসে? কেন? লিজাদি, যার সাথে তুমি একান্তে গল্প করছিলে আর ফোন দেখছিলে।
ইমনের কথা শুনে অংশু কি বলবে সেটা আর বুঝতে পারছে না, উল্টে হেসে যাচ্ছে। আমি হাসার মতো কি বললাম? তুমি হাসছো কেন? তুই লিজাকে নিয়ে সন্দেহ করছিলিস? দে হাসবো না? আমি জানতাম তোর বুদ্ধিটা কম, তাই বলে এতটা কম বুঝতে পারিনি। শোন, লিজা আমার বন্ধু, কলকাতায় জন্ম হলেও ও খুব অল্প বয়স থেকে ব্যাঙ্গালোরে থাকে, আর কোনোদিনও এই সরস্বতী পুজোর অনুষ্ঠান ঠিকঠাক দেখেনি। আর কিছুদিন পর ওর বিয়ের পরে আমেরিকা চলে যাবে, তাই শেষবার আমার সাথে এখানে ঘুরতে এসেছে, চলে যাবে কদিন পরে। সেটা আমি জানবো কি করে? তোমার সাথে সারাক্ষণ চিপকে ছিল, তাই ভাবলাম হয়তো। তাই ভাবলি হয়তো ও আমার প্রেমিকা। আমি তো তোকে সেদিনই বললাম, যদি আমার মনে কেউ থেকে থাকে সেটাও তোর অজানা। আমি অত ঘোরানো কথা বুঝি না। এতক্ষণ কথা বলতে বলতে অংশু ইমনের হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। ইমন অংশুর চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। আমিও। তারপর অংশু নিজের ঠোঁট দুটো ইমনের কপালে আলতো করে স্পর্শ করে। কি করছো অংশুদা? অংশু ইমনের মুখে একটা আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। এই চুপ, এখনো আমাকে দাদা বলবি? ইমন হেসে অংশুকে জড়িয়ে ধরে বলে, আর বলবো না, সরি। There's something about the way he talks to me, how he talks to me now. The glimmer in his eyes as he's watching me, you know I'm watching him now. As he laughs with his beautiful smile,